আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের অধীনে নির্বাচন সামনে আসতে যাচ্ছে এবং এই নির্বাচনে আওয়ামী লীগকেও কি অংশগ্রহণ করতে কোনো আইনত বাধা থাকছে না। ভারতের উপরে 100% ট্যারিফ ইম্পোজ করা বা আরোপ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। We charge them. It's very unfair. India charges us auto tariffs higher than 100%. ভারতের জন্য কতটা বিপজ্জনক অবস্থান এই মুহূর্তে করছে এবং এই ভারত দেখেন $18 বিলিয়ন মার্কেট বাংলাদেশ। এই মার্কেটে আমাদের সাথে যে ধরনের স্বৈরতান্ত্রিক আপনার এই মানে এখন আপনি যে বলছেন সেভাবে আসলে না বলে আপনারা একটা দলকে ইঙ্গিত করেন, একটা দলের ছাত্র সংগঠনকে ইঙ্গিত করেন, এটাকে আপনি ডেলিভারেটলি করেন। বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের 95% সাদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের নেতা কর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে। প্রতি মাসে একই স্টেটমেন্ট, একই বক্তব্য চলতে থাকবে আমাদের। সেটি কি বিএনপি চাঁদাবাজি, তিনি বলেন 95-90 ভাগ। রাগ হয়ে না, টাইটেলটা দিছি ইচ্ছা করেই। ছোটবেলা একটা ছবি দেখছিলাম, নাম ছিল মধুর মিলন। মিলন নামক জনৈক নায়ক মধুকে পাওয়ার জন্য তিনি দুনিয়া আউলফাউল করে ফেলছিলেন। দিন শেষে মধুর মিলন হয় নাই। তবে আমাদের যিনি আজকে ছাত্র দলের নেতা মিলন, তিনিও সেই মধুকে পাওয়ার জন্যই মানে নুনুর জ্বালা মনে একটু বেশি হয়ে গেছে। রাগ হইেন না ভাই, দেখেন মাঝে মাঝে না এরকম ভাষায় না বললে কাজে দেয় না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কেন কঠিন জানতে চান রিজভী। নাহিদ ইসলাম যে নতুন যে পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তার প্রধান নাহিদ ইসলাম বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে বা এই বছরের মধ্যে নির্বাচন করা কঠিন, অস্থিতিশীল পরিবেশের কথা তিনি বলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের অধীনে নির্বাচন সামনে আসতে যাচ্ছে এবং এই নির্বাচনে আওয়ামী লীগকেও কি অংশগ্রহণ করতে কোনো আইনত বাধা থাকছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিবিসি দেওয়ার একটা সাক্ষাৎকারে তিনি এই কথাটা বলে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এখন আমাদের কথা হচ্ছে যে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করবে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে? আমরা এই বিষয়ে কথা বলি। সবার আগে আপনাকে জানতে হবে যে বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যে নির্বাচনটা হতে যাচ্ছে, আসলে এই নির্বাচনটা কতটুকু সূক্ষ্ম হবে, কিংবা হঠাৎ করে আপনার বিবিসির দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগকে কেন আপনার নির্বাচনে মানে অংশগ্রহণ নিতে কোনো আইনত বাধা থাকছে না, কিংবা এটা সম্পূর্ণ আওয়ামী লীগের উপরে ছেড়ে দিচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার? তিনি কি নিজের ইচ্ছা মতো ছাড়লো নাকি কারো আপনার চাপে পড়ে তিনি ছাড়লো? সবার আগে আমি আপনাকে বলি, এই সরকারের অধীনে যদি আমাদের বাংলাদেশে কোনো নির্বাচন হয়, এই নির্বাচনটা কখনোই সূক্ষ্ম হবে না। কেন হবে না সে প্রসঙ্গে পরে আসি। এখন আপনার বিবিসির দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস তিনি কেন আওয়ামী লীগের উপরে এই দায়িত্বটা ছেড়ে দিল যে তোমরা নির্বাচনে আসবা কি আসবা না? তিনি আপনার কি বলে, যখন নাকি তার ব্রাইডেন বন্ধু বান্ধব ছিল আমেরিকার প্রেসিডেন্টে বা আমেরিকার ক্ষমতায়, আপনার সেই পর্যন্ত কিন্তু ডক্টর ইউনূস বলছে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে একদম চির জীবনের জন্য উঠাই ফেলতে হবে বা এদের নির্বাচন করার কোনো ক্ষমতা নাই। ঠিক 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কেন তিনি এখন ঘুরে গেল যে আওয়ামী লীগ যদি চায় তারা কি স্বইচ্ছা মতো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? মানে কি? মানে হচ্ছে আমাদের বাংলাদেশের যেই সেনাপ্রধান মিস্টার ওয়াকার আছে, তাকে কিন্তু আপনার প্রতিনিয়ত জাতিসংঘ থেকে কিন্তু চাপ সৃষ্টি করে যে আওয়ামী লীগকে আপনারা কখনোই মানে করতে পারবেন না, আর আপনি হচ্ছে একটা দেশের সেনাপ্রধান, অতএব আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করতেছে
বা আওয়ামী লীগের জনগণের উপরে হত্যাকাণ্ড, মব জাস্টিস, মব ক্লিন পর্যন্ত চালাচ্ছে, আপনি কেন এটাকে ডিফেন্স করতেছেন না, কিংবা এটাকে আপনি কেন নিজ হাতে ডিল করতেছেন না শক্ত হাতে? এই দায়ভার বা অনেক চাপ কিন্তু সৃষ্টি করে আমাদের বাংলাদেশের সেনাপ্রধানকে, এবং সমস্ত কিছু মিলঝিল করে এই অন্তর্বর্তীকালে সরকার একটা পড়ে গেছে মার প্যাচের ভিতরে। অন্যদিকে এই সমন্বয়কারীরা কিংবা এই অন্তর্বর্তীকালে সরকার তারা চাচ্ছে যে নিজেরা সরকার গঠিত করতে এবং নিজেরাই কি ক্ষমতায় বসতে। এটার জন্যই আপনার এই ইউনূস সরকার বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে তাদের যে দলটা আছে, এই দলটা যদি আপনার নির্বাচন করতে চায় সরকারের পক্ষ থেকে কিংবা এই অন্তর্বর্তীর পক্ষ থেকে যতটুকু ডিফেন্সে হোক, টাকা পয়সা দিয়ে হোক বা বিভিন্ন সেক্টরে হোক, এনি সেক্টর সমস্ত জায়গায় কি সহায়তা করবে। এর জন্যই বললাম যে এই সরকারের অধীনে কখনোই নির্বাচন সূক্ষ্ম হবে না। তাহলে আমাকে একটা কথা বলতে হয় যে আওয়ামী লীগ কিন্তু একই কথা বলছিল, মানে শেখ হাসিনা তিনি বলছিল যে তোমরা তো বারবার বলতেছো যে নির্বাচন সূক্ষ্ম হচ্ছে না, তাহলে নির্বাচন আবর দেই, নির্বাচন আমি থাকার অবস্থায় আবর দেই, আমি সরকার থেকে নেমে নির্বাচন দিব না। তো অন্তর্বর্তীকালে সরকার তো শেখ হাসিনার পথে হাঁটতেছে, তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল গেল? এখন আসুন যে শেখ হাসিনা এই নির্বাচনে অংশগ্রহণ নিবে কিনা, যতক্ষণ না পর্যন্ত এই অন্তর্বর্তীকালে সরকার তিনি সরকার থেকে নেমে বা তার দল যতক্ষণ না পর্যন্ত আপনার এই নির্বাচন থেকে সরে না আসবে, বা এই ডক্টর ইউনূস তিনি যতক্ষণ না পর্যন্ত আপনার জাতিকে ওয়াদা না করবে যে আমি এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের কোনো সহায়তা করব না, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এখন আপনার জাতিসংঘ থেকে কিংবা আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনিও কিন্তু প্রতিনিয়ত চাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে। কারণ ভাই আপনার জাতিসংঘের একটা বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগের এত কোটি কোটি জনগণকে আপনি কিভাবে ব্যান করতে পারেন, আর আপনি যদি ব্যান করেন তাহলে বাংলাদেশে কিংবা আমাদের বিশ্বে এই পৃথিবীর বুকে বাংলাদেশটা একটা অস্থিতিশীল দেশে পরিণত হবে, আর জাতিসংঘ হিসাবে এটা তো আমরা কখনোই মেনে নিতে পারি না। অতএব একটা এত বড় পলিটিক্যাল পার্টিকে কখনোই মানে এই দেশের ভিতরে যদি নির্বাচন হয়, বা আমাদের দেশে তো গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে এত বড় পলিটিক্যাল পার্টিকে কখনোই ইগনোর করে বা তাকে বাদ দিয়ে নির্বাচন কখনোই সূক্ষ্ম বা এই নির্বাচনে কখনোই মেনে নেওয়া হবে না। বুঝতে পারতেছেন? আর অন্যদিকে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীর হাতে আপনার দায়িত্ব দেয়, এবং আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালের সরকারের অধীন থেকে 11 জন সদস্য আপনার 5 দিনের সফরও কিন্তু যাচ্ছে ভারতে। কি প্রসঙ্গে? বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে বজায় রাখতে পারে, দুই দেশের ভারসাম্য যাতে বজায় থাকে, সমস্ত কিছু কি আপনার একটা মানে আইনের কিংবা একটা মানে নিয়ম অনুযায়ী আনার চেষ্টার জন্য, যাতে অস্থিতিশীল বা কেউ যাতে গুজব রটিয়ে অমুককে দখল করব, তুমুককে মারবো, এই ধরনের যাতে হুমকি ধুমকি আপনার দুই দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি না হয়, এটার জন্য আপনার 11 দলের সদস্য কিন্তু যাচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে ভারতে 5 দিনের সফরে। তো সব কিছু মিলিয়ে আপনারা যদি বিবেচনা করেন তাহলে আওয়ামী লীগ যদি বর্তমান চায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তবে এখানে একটা রিজন আছে, রিজনটা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ আওয়ামী লীগ তখনই করবে যতক্ষণ না পর্যন্ত জাতিসংঘ থেকে এবং বাংলাদেশের সেনা প্রধান আরো শক্তভাবে বা শক্ত কোনো অবস্থান না নিচ্ছে। আপনারা অনেকেই জানেন এই মার্চের ভিতরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আপনার ভারতে আসতেছে। কবে আসতেছে সেটা এখন পর্যন্ত বলে নাই ভারতের গণমাধ্যমগুলো, তবে তারা জানাচ্ছে যে এই মার্চের ভিতরেই আপনার ডোনাল্ড ট্রাম্প আসতেছে, এবং তখনই বোঝা যাবে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণটা কতটুকু করবে। তবে এই মুহূর্তে আওয়ামী লীগ যদি চায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আইনত কোনো জটিলতা নাই। সমন্বয়ক সার্জিস হাসনাত এরা যতই বলুক ভাই, দেশটা তো এদের বাপদাদা নয়, অতএব এরা তো হচ্ছে কুত্তা মাত্র। দেখবেন আপনি যখন মানে রাস্তা থেকে বের হবেন আপনাকে চিনবে না, তখন এরা ঘেউ ঘেউ করবে, আবার যখন আপনি হাতে একটা মুগুর নিবেন দেখবেন দৌড়ায় পালাবে। তো এরা আপনার যখন নাকি আওয়ামী লীগ পুনরায় বা শেখ হাসিনা যখন নাকি আবার বাংলাদেশে ফিরবে বা শেখ হাসিনাকে যখন নাকি বাংলাদেশে ফেরাবে, তখন দেখবেন এরা ঠিক ওই যে হাতে মুগুর নিব, আর এটা দেখবেন মানে কই যে পলাইবো ভাই কোনো দিক নির্দেশনা মনে পাবে না। যাই হোক,
আপনার এই মুহূর্তে শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করাটা কিংবা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাটা পানির মতো স্পষ্ট। তারা চাইলেই করতে পারে, কিন্তু তারা এখন করবে না। আপনার এই মার্চের ভিতরে যখন ডোনাল্ড ট্রাম্প আসবে এবং আপনার একদম 100% ভাবে বা শক্ত একটা আপনার অবস্থান বা ফয়সালা আসবে, তখনই হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। আদারওয়াইজ এখন পর্যন্ত বলা যাচ্ছে না। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভারতের উপরে 100% ট্যারিফস ইম্পোজ করা বা আরোপ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। We charge them. It's very unfair. India charges us auto tariffs higher than 100%. ভারতের জন্য কতটা বিপজ্জনক অবস্থান এই মুহূর্তে করছে। এবং এই ভারত দেখেন $18 বিলিয়ন মার্কেট বাংলাদেশ। এই মার্কেটে আমাদের সাথে যে ধরনের স্বৈরতান্ত্রিক আপনার এই ব্যবহার করেছে তুষার মুস্তফা, ইংলিশ প্রোনাউন্স ইজ ভেরি স্মার্ট, থ্যাংক ইউ সো মাচ। সো যে ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবহার করেছে, আপনি দেখেন $18 বিলিয়ন মার্কেট আমাদের, সেই বাংলাদেশকে লস করেছে, তারা লস করেছে শুধুমাত্র একজন স্বৈরশাসক এবং ফেসিস্ট ব্যক্তির কারণে। জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এটা বিশ্বাস করেন, আমি বারবার বলি না যে উই আর ইন এ বেটার পজিশন দেন ইন্ডিয়া। এবং অনেকেই বলছেন ও ইন্ডিয়া আমাদেরকে এই করে ফেলবে। ইয়েস, আমেরিকান সহযোগিতা বা আমেরিকান অ্যাসিস্ট্যান্স ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে নয়, পৃথিবীর কোন দেশের বিরুদ্ধে ভারতের একটা চুলও নড়ানো ভারতের পক্ষে সম্ভব না, কারণ ভারত ওই পজিশনে কখনোই যায়নি। এবং আমি বলছিলাম, আপনারা জানেন যে আমি 1 মাস আগে বলেছি যে বাংলাদেশ ইজ ইন এ বেটার পজিশন। ওয়াই? বিকজ উই ডু নট export into India. We have only $1.7 billion, I mean, roughly in and out, right? I mean, plus minus. But India, we are the market of India. Think about that. You are losing your revenues, money that you support your country. So think about that. We are in a better position. We are their market. They are not our market. So they need us more than we need them. It's a clear-cut equation, ladies and gentlemen. So, এবং এজন্য আমরা এবং এই যে এবং ভারতের প্রায় 7টা রাজ্য যে রেভিনিউ দিতে পারে না, একা বাংলাদেশ সেই রেভিনিউটা। এবং আপনারা জানেন 2 বছর আগে বাংলাদেশ ছিল সেকেন্ড রেমিটেন্স প্রেরণকারী দেশ ভারতের জন্য, অর্থাৎ বাংলাদেশ সেই দেশ। একজন ব্যক্তি যার কোনো রাজনৈতিক ক্যারিয়ার আর নাই বলতে গেলে, তার জন্য পরে আছে, অর্থাৎ কি ধরনের অবস্থা আপনি কল্পনা করতে পারেন। এবং এই যে যদি এখন আমেরিকা যদি এখন ইম্পোজ করে, এবং 2 এপ্রিল উনি বলছেন, এবং উনি বলেন নাই ভারতকে বাদ দিবেন, দেয়ার ইজ নো মার্সি ফর ইন্ডিয়া টু। কারণ এটা যে সম্পর্কটা যে কোনো অবস্থাতেই উষ্ণ নয় বা ওয়ার্ম নয়, সেটা আমরা কয়েকটা ধাপে ধাপে দেখেছি। তার প্রথম ব্লটা হলো উনি আপনার সংবাদ সম্মেলনে যেভাবে ভারতীয় অ্যাকসেন্টকে তুচ্ছ-তাচ্ছিল্য বা কটাক্ষ করেছেন, I mean mocked it. Mocked the Indian journalists, mocked by President Donald Trump, humiliated before the international media, and it went beyond viral, ladies and gentlemen, around the country, around the world, right? So scammer accent, you're right, it's a scammer accent. I mean, উনি এটা বলেন, এটা এর আগে বলেছিলেন, এবারে উনি এটা বলেছেন, আপনি জানেন। এবং উনি বলছেন যে যত কল সেন্টার আছে ভারত থেকে উনি উঠিয়ে আনবেন, যে এখানে স্মার্ট ইংলিশ বলা হয়। মনে রাখবেন, বাংলাদেশের ছেলেরা যদি ইংরেজি শিখতে পারে, our accent is way better than Indian accent. Now, Indian that, I mean, well understood that in the accuracy of Indian English speakers are way better than many countries because their accuracy is really, really good. But accent is completely something like that. You know, President Trump এটা বলেছেন, বা আমরা সবাই জানেন। এবং উনি বলছেন যে, এবং যেভাবে উনি অপমানিত করেছেন, এটা I thought it was intentional. Let me make it clear, ladies and gentlemen. In fact, it was intentional. Why I think like that? Why I think like that? Because জেলেনস্কিকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে এসে অপমান করেছেন, তারা বলছেন। এখন সব জায়গা থেকে এটা বের হয়েছে যে ইট ওয়াজ ওয়েল ইন্টেনশনাল, অর্থাৎ প্রি প্ল্যান্ড ও মেডিটেটেড। I mean, এটা ছিল সফরটা, যে এভাবে এসে তাকে অপমান করা হবে, এটা বলেছে। তো আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প, মানে উনি একটা শব্দ বুঝেন নাই ওই সাংবাদিকের। I don't believe that we understood that. There are many people who understood. I mean, almost everyone except him. It was intentional humiliation, or given by the president of the United States. So আপনি কল্পনা করতে পারেন এই মুহূর্তে এটা যাচ্ছে। এখন ভারতকে নতজানু করে আমরা বলতে পারবো এই মুহূর্তে, if you want a good and fair relationship, you got to be fair and square.
Stop killing our people on the borders. That's the bottom line, the first line. And do not interfere our internal political affairs or, intervene anywhere. Stop supporting this fascist regime, fallen regimes, okay? Regime and the leaderships of that regime. And, do not shelter them in your country so that they can create sabotage and chaos and anarchy in our country. If we tell them directly on their face, I think this is the high time for Bangladesh, and we can get these benefits out of it, because India is in trouble right now. Not a single country on this planet is with India, ladies and gentlemen. Trust me. সুতরাং দেখুন, they are our neighbor. They have the rights on us. But it has to be fair and square with dignity and respect. This is the time for Bangladesh to rise. Honestly speaking, to take the benefits out of it. Flight tax 500. That's true. That's true. That's true. এবং যে ধরনের বিমাতাসুলভ আচরণ তারা করেছে, অথচ আমরা বাংলাদেশে $22-21 বিলিয়ন এর মার্কেট হতে পারে ভারতের জন্য, যদি এটা ফেয়ার এন্ড স্কোয়ার হয়। আমরা $3 থেকে $5 বিলিয়ন আমরা ভারতে রপ্তানি করতে পারি। কিন্তু ভারতের এই শেখ হাসিনা এদেরকে এমনভাবে নষ্ট করে গেছে যে এদেরকে মোটামুটি অলিখিতভাবে বাংলাদেশকে দিয়ে দিয়েছিল শেখ হাসিনা, যে লুক, দিস ইজ ইউর কান্ট্রি, টেক কেয়ার অফ ইট, অ্যান্ড I'm here, your agent. This is what how she actually run our country, ladies and gentlemen. So think about that. $7 billion, $7 billion a year for India. This is times of the economic times, ladies and gentlemen. So এটা কতটা গুরুত্বপূর্ণ একটা পত্রিকা আপনি কল্পনা করতে পারেন। এটা ভারতকে কিভাবে একটা বিগ ব্লো দিবে, এটা আপনি আনডাউটলি। সুতরাং আমি মনে করি যে ভারতকে এখন দায়িত্বহীন ভাষায় বলা দরকার। ইফ ইউ আর এ গুড এন্ড ফেয়ার, ভিসা প্রক্রিয়া যেভাবে আছে সেভাবে করুন। সন্ত্রাসী যারা আছে, পালিয়ে থাকা ফেসিস্ট যারা আছে, খুনি, গুমকারী, লুটপাটকারী, এদেরকে ফেরত দিন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিন। বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করুন। $20 বিলিয়ন রপ্তানিতে উন্নত করুন। আপনার উন্নীত করতে পারবেন। আর আমাদেরকে $5 বিলিয়ন মিনিমাম হলে দেন। কারণ যে প্রোডাক্ট আপনি আপনার বাংলাদেশ বিক্রি করে, সেই প্রোডাক্ট থেকে নিতে হবে যদি আমাদের এখানে আপনি করতে চান। ওয়াই প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ইন এ গুড পাওয়ার? বিকজ কনজিউমার্স পাওয়ার বা বাইং পাওয়ার বলে যে শব্দটা আছে অর্থনীতিতে, হি ওনস ইট। দ্যাটস ওয়াই হি হ্যাজ দিস পাওয়ার। আপনি দেখেন, বলছেন না যে খালি Americans are paying for this or this stuff, right? For example, tariffs. But look, they don't bother about that. Why? They know ultimately ক্ষতিগ্রস্ত কারা হবে? ক্ষতিগ্রস্ত হবে মেক্সিকো, চায়না, চীন and Canada. কানাডার মন্ত্রী কি বলেছেন আপনি কল্পনা করতে পারবেন না। একটা আনবিলিভেবল একটা সিচুয়েশন পড়েছে কানাডিয়ান অর্থনীতি এই মুহূর্তে। এবং এটা তারা বলছেন। So ladies and gentlemen, আমাদের জন্য এখন আমি বলি এটা সুখবর এই জন্য যে ভারত যদি যুক্তরাষ্ট্রকে ইউজ করতে পারতো, আমাদের দেশটাকে তছনছ করে দিত, লেডিস এন্ড জেন্টলম্যান, তছনছ করে দিত। ভাই, ফর USA উই হ্যাভ 0 ট্যারিফ। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের ক্ষেত্রে যে সুবিধা চায় যুক্তরাষ্ট্র, জাস্ট গিভ it to them, that's it, because indirectly we are the biggest beneficiary, to be honest, from the United States, because our RMG products আমরা এক্সপোর্ট করি 1/3 directly alone into the United States. So কোনোভাবে, এবং আমি দেখেছি গতকালকে পররাষ্ট্র উপদেষ্টার একটা মন্তব্য, আমরা আমেরিকান অ্যাম্বাসেডারকে আচ্ছা বলে রাখি আমি এই তথ্যটা, গতকালকে দেখুন ঘুরে ফিরে আমার তথ্যটা, আন্দাজের তথ্যটা, অ্যাসেসমেন্টটা কতটা অ্যাকুরেট, just think about that, ladies and gentlemen. Let me tell you, yes, you're right. Thank you, সাইদুর রহমান। আমি বলছিলাম যে এই তথ্যটা দেখবেন একটা পর্যায়ে গিয়ে মিথ্যা প্রমাণিত হবে। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন, ইট মে নট বি অ্যাকুরেট। এবং গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, আমরা তদন্ত করে দেখেছি, আমার কাছে আছে এটা, যে এটা তো সত্য না, আমরা পাইনি এটার হিসাব কোথাও। এন্ড আই সেড দ্যাট রাইট আফটার দ্য নিউজ দ্যাট ইট মে নট বি ট্রু, বিকজ উনি এটা বলছেন। এবং আমি যে তথ্যটা দিয়েছিলাম আন্দাজ করে, আমার অ্যাসেসমেন্টের উপরে, বিকজ the way I watch politics and I watch President Trump, দেখুন আমার আন্দাজের অ্যাসেসমেন্টটা কতটা অ্যাকুরেট। কেউ কি দেখেছিলেন আমি এই কথাটা বলছিলাম? It may not be accurate, it may be false, because there are many information or statistics that he given away, in fact proved came out as not true or untrue. So think about that, ladies and gentlemen. Yes, thank you so much for correcting me, for rectifying, because আমি কিন্তু এটা বলেছিলাম, দেখেন আমার আন্দাজের অ্যাসেসমেন্টটা কতটা অ্যাকুরেট আমেরিকান রাজনীতির উপরে। আমি বলছিলাম যে I don't understand that আমি এভাবে বলছিলাম যে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট they don't work like that. দুজন ব্যক্তির উপরে $29 মিলিয়ন দিয়ে দিবেন, এটা হয় না, এভাবে হতে পারে না, আমেরিকা এভাবে কাজ করে না।
এক্স্যাক্টলি প্রমাণ পেলাম। আচ্ছা, YouTube Zia from Canada claims Canada will be a better country and India. আচ্ছা, ইয়ার গাজী সাইফুল, থ্যাংক ইউ সো মাচ। দেখেন গতকালকে, তবে ওনার কথাবার্তাতে আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে খুব কেয়ারফুলি বলতে হবে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা। আপনি একটা কথা বলেছেন, ভেরি ডিটেইলিং, ডু নট টক লাইক দ্যাট, ইউ উইল ব্রিং ডেঞ্জার ফর আওয়ার কান্ট্রি, বিকজ ইউ নো দ্য ইন্ডিয়া দেয়ার। মেবি আমি জানি না পররাষ্ট্র উপদেষ্টাকে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় রয়ের কোন এজেন্ট কাজ করে কিনা, তাকে শিখিয়ে দিচ্ছে কিনা, আপনি এভাবে বলেন এভাবে বলেন, এগুলো বিপদ ডেকে আনবে আমাদের জন্য। বলা যাবে না যাও আমেরিকান অ্যাম্বাসাডারকে আমরা সামন করা কোনো দরকার নাই, মুখে আনাই তো এটা অপরাধ আপনার, সামন তো দূরে থাক, মুখে আনাই তো অপরাধ। আপনি কার সাথে কি খেলেন, কি খেলেন আপনি, কার সাথে কি, কোথায় নিয়ে আপনি আপনি এটা মিলান যে ও আমরা এটা মানে আমরা এটা করবো না, আমরা মনে করি না আমরা এটা করা দরকার। হাউ ডেয়ার ইউ, আই মিন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিভাবে বলেন এটা, এলা বিপদ ডেকে আনবেন না, ইম্যাচিউর ডিপ্লোমেসি কখনোই করবেন না, বিপদ ডেকে আনবেন না। ঠান্ডা মাথায় শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের যে মানে প্রশাসন আছে সম্পর্ক উন্নয়নের দিকে যান, বিপদ ডেকে আনবেন না। পৃথিবীর প্রত্যেকটা দেশ খাচ্ছে এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের এই মানে বিভিন্ন ডিসিশনে, সারা পৃথিবী তছনছ হয়ে গেছে। আপনি কানাডার মতো দেশ বলছে কি জানেন, কানাডা গরিব হয়ে যাবে। তারা বলছেন 17% GDP will be shrunk because of this. The Canadian GDP, ladies and gentlemen, it's not a joke. Canadian GDP, 17% of GDP of Canada will be shrunk because of this decision by President Trump. Right? Think about that. গতকালকে আমি দেখেছি এটা, আপনার উপদেষ্টা উনি বলেছেন, ও এটা be careful, the way you talk it could bring a big problem for us, because কখন এটা আবার অ্যাড্রেস করবে ভারতীয়রাই শিখিয়ে দেয়, আবার ভারতীয়রা এটা অ্যাড্রেস করবে। দেখেন আপনাকে এটা বলেছে, বিপদ ডেকে আনবেন না, ইম্যাচিউর পলিটিক্স করবেন না, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। আমি আবার বলছি, আপনারা সারা লাইফ টাইম ক্যারিয়ার ডিপ্লোমেট হতে পারেন, বাট আমি মনে করি না আমাদের অ্যাসেসমেন্টের উপরে যে ক্ষমতা আছে আপনাদের, আপনারা তো আমাদের দ্বারা কাছেও আছেন কোনো অবস্থাতে। আই ক্যান টেল ইউ দ্যাট, এবং উইদাউট ডকুমেন্টস আই ক্যান অ্যাসেস any international leaders, and if I say something and got to be true this way that way, right? India had a trade surplus of 36.8 billion with and Bangladesh 20 plus. Yes, আমি মনে করি যে বাংলাদেশে এভাবে ট্যারিফ দেওয়া দরকার, এবং বাংলাদেশের বিকল্প বাজার খোঁজা is possible. আমি বলছিলাম ভারত ছাড়া বাংলাদেশ can run, we can conduct our daily affairs and I mean commodity lives every single day without bringing anything from India into Bangladesh. We have the opportunity. We got Thailand, we got China, we got Turkey, we got Pakistan, we got Egypt, we got everyone, Vietnam, Myanmar even. আমরা এখান থেকে আনতে পারি, মানে আমরা কাজগুলো করতে পারি। ভারতকে আমাদেরকে যেতে হবে, ভারতকে আসতে হবে। কিন্তু কথা হলো কি, আমাদের ডিপ্লোম্যাটস যারা আছেন, আমাদের পলিটিশিয়ানসরা, you got to have the guts and competency so that you can face them. জনাব মাসুদ, আপনি যখন চাঁদাবাজের কথা ইঙ্গিত করছেন, তখন আপনারা মানে এখন আপনি যে বলছেন সেভাবে আসলে না বলে আপনারা একটা দলকে ইঙ্গিত করেন, একটা দলের ছাত্র সংগঠনকে ইঙ্গিত করেন, এটাকে আপনারা ডেলিবারেটলি করেন? বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের 95% সাদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের নেতা কর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে। প্রতি মাসে একই স্টেটমেন্ট, একই বক্তব্য চলতে থাকবে আমাদের। সেটি কি বিএনপি চাঁদাবাজি, তিনি বলেন 95-90 ভাগ। এখন আর কি বলবো, আমি আমার ছাত্র দলের প্রেসিডেন্ট আমার এলাকায় না হান্নান মাসুদ আপনি কথা বলেন না প্লিজ আমি রাকিবুল ইসলামকে শেষ করতে দেন। যে রাকিবুল ইসলাম যেহেতু একটা বিরতি পড়লো, এটাতে আমি একটু স্মরণ করাই দেই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন, ব্যাপারটা তো এরকম না। বিএনপির অনেক লোক, আমি নাম না বলি, বিএনপি করছেন, বিএনপির কথা ভাবছেন, এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন। এবং আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী জনাব রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তিও এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব। বলছি জি। তো খালিদ ভাই আপনি যেটা বলেছেন, তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলাম। তো আমার মনে হয় 1-2 জনকে নিয়োগ দেওয়া হয়, যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা, একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না। তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলো নিবৃত্ত করার জন্য, হ্যাঁ রুমিন ফারহান আপু বলেছে, তিনি বলেছেন, তিনি কোন খুব থেকে বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি। তিনি তার কোন খুব থেকে বলেছেন, এটা সাধারণ যারা রাজনৈতিকভাবে সচেতন তারা সবাই বুঝে, সবাই জানে। তো আমি 1-2 জনের বক্তব্য থেকে যাবো না। অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি তো প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছে।
অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং জিরো টলারেন্স। আপনি দেখেন আশুলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো, যে কথায় কথায় যে আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন, সেটা দেখেন রিটার্ন, সেটা কেমন দেখেন। একটু আগে আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতাকর্মীরা থানা ঘেরাও করে। আচ্ছা, একটা থানা ঘেরাও করলে এটা কিন্তু ন্যাশনাল ইস্যু হয়ে যায়, পত্রপত্রিকা আসে। আমি বলছি নিউ মার্কেট থানায় একটা ঘটনা ঘটেছিল, এই যে আমার ছাত্রদলের দপ্তরে গিয়ে দেখবেন 3 জনকে আমরা বহিষ্কার করেছি, 3 জনকে পদদারে তিনি বহিষ্কার করেছি। এবং কিন্তু জনাব রাকিবুল ইসলাম, মানে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন, আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্রদল যুবদল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে, থানায় হুমকি দেওয়া? আমি সেজন্য বলছি ভাই। জি, তো তারপরে আসেন যে আসলে এটা দেখলাম যে বিএনপির পিয়ন পরিচয় দিয়ে, পার্টি অফিসের কিংবা ওই মহাসচিবের নাম, ড্রাইভারের পরিচয় দিয়ে একটি করলো এবং ভিডিও, তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না বলা হচ্ছে, তাকে অ্যারেস্ট করে তার আইনানুগ ব্যবস্থা নেওয়া উৎসাহিত করা হচ্ছে। এইসব যখন আপনি যুবদলের একটা শ্রীপুরের ঘটনায় বহিষ্কার করে তাকে মামলা দেওয়া হয়েছে, মানে এগুলো ছোট ঘটনা খালিদ ভাই, বাট আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মাঠ পর্যায়ে কি মেসেজ যায়, কি মেসেজ যায় সেটা আমরা জানি। আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া হয়েছে, তুমি যদি এগুলো করো পার্টি তোমার দায় নিবে না, নিবৃত্ত করা যায়। আমরা সেই প্রক্রিয়ায় রয়েছি এবং আমি একজন সচেতন রাজনীতি ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি, বিএনপির পক্ষ নিয়ে না, বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি, হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায় পর্যন্ত কিছু হচ্ছে না, গ্রাম পর্যায়ের মধ্যে অপরাধটা কতটুকু করা যায়। এই যে মংলা পোর্ট বলেন, চট্টগ্রাম পোর্ট বলেন, হ্যাঁ সচিবালয় বলেন, এখানে যাদের যাতায়াত রয়েছে তারা যে ধরনের, আমার মনে হয় আমি জনাব রাকিবুল ইসলামের ইঙ্গিতটি বুঝতে পেরেছি। আমার প্রশ্ন শুরু করার আগে আপনি কি শেষ করেছেন জনাব রাকিব? আরেকটু ভাই, আচ্ছা তাহলে যদি আপনি এক মিনিটে শেষ করেন। না আমি সরি, আমি খেয়াল করি। জি, এখানে যাদের যাতায়াত রয়েছে এবং এখানে তাদের কাজটা কি, আমি খালিদ ভাই আপনি আমাকে শুরুতে প্রশ্ন করেছেন যে সর্বশেষ আপনার টকশোতে আমি ছাত্রদলের সভাপতি হিসেবে বলেছিলাম, ছাত্রদলের সভাপতি হিসেবে যদি স্পেসিফিক দুর্নীতি কিংবা আমার এই পদের অপব্যবহার আমি করি, আমি আমার পদ থেকে অব্যাহতি নেব, আমি আপনাকে স্পষ্ট বলেছিলাম। তো খালিদ ভাই আপনি আমার কাছে প্রমাণ দেন একটি অভিযোগ, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আজকে। না কিন্তু এমন কি হইতে পারে যে আপনি আসলে দুর্নীতি করতেছেন না কিন্তু আপনার লোকজন করতেছে চাঁদাবাজি, আপনি আপনাকে আলাদা করতেছেন? জি, এটা কি হইতে পারে? না না, এটা কি হইতে পারে কিনা এই কথা আপনার আসতেছে কিনা, যে ধরেন ছাত্র দলের মধ্যে শুধু রাকিব চাঁদাবাজি করে না আর বাকিরা করে? না, আমি বলছি খালিদ ভাই, যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে খালিদ ভাই, তাহলে আমরা তো দীর্ঘদিন সংগঠন করি, যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে তৃণমূলে তার প্রভাব পড়ে। আপনি শেখ হাসিনা ডিক্টেটর ছিল, সেহেতু কি হয়েছে একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত সবাই। সরি রাকিব, আমি একটু বোঝার জন্য আমি এখনই হান্নান মাসুদের কাছে যাব, আমার এটা বোঝার জন্য। তাহলে আপনি বলতেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে চাঁদাবাজির কাণ্ডগুলি করতেছে সেগুলি আপনারা কেউ করতেছেন না, বিচ্ছিন্ন দুই একটা আমাদের বেশ কিছু বিপদগামী নেতাকর্মী রয়েছে, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং অনেকে হয়তোবা দরস্তার বাইরে রয়েছে বিশ্বাস করি, কিন্তু কেন্দ্রীয় ভাবে কিন্তু যারা সচিবালয়ে প্রতিনিয়ত যাদের যাতায়াত, যারা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত সচিবালয়ে গিয়ে বসে থাকে, বিভিন্ন বন্দরে গিয়ে বসে থাকে, সিটি কর্মসূচি। জনাব রাকিব আপনাকে একটু থামাচ্ছি না, রাগ হয়ে না, টাইটেলটা দিছি ইচ্ছা করেই। ছোটবেলা একটা ছবি দেখছিলাম, নাম ছিল মধুর মিলন। মিলন নামক জনৈক নায়ক মধুকে পাওয়ার জন্য তিনি দুনিয়া আউলফাউল করে ফেলছিলেন, দিন শেষে মধুর মিলন হয় নাই। তবে আমাদের যিনি আজকে ছাত্র দলের নেতা মিলন, তিনিও সেই মধুকে পাওয়ার জন্যই, মানে নুনুর জ্বালা মনে একটু বেশি হয়ে গেছে। রাগ হইন না ভাই, দেখেন মাঝে মাঝে না এরকম ভাষায় না বললে কাজে দেয় না। ভাবা যায় যে আওয়ামী লীগের এমন করুণ পরিণতি, ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরেও এখন পর্যন্ত ছাত্র দলের অনেক নেতাকর্মী এদের চেতনা হয় নাই। তবে চেতনা হবে জায়গা মতো। এবার দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া উচিত হচ্ছে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, পাশাপাশি ইনভেস্টিগেশন দরকার। দর্শক, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্র দলের
আহ্বায়ক, যিনি খুব বড় একটা পদ, তাই না, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলন, বয়স 26, ব্লুটুথ বয়, শরীরে অনেক জোশ আছে। আর এই জোশ মিলানোর জন্য তিনি এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন, এমন অভিযোগ তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজকে ঐতিহাসিক 7ই মার্চ, আর সেই 7ই মার্চ বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ সাহেব, ডিবি হারুন না। গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে ছাত্রদলের আহ্বায়ক মিলন সহ তার 2 সহযোগীকে আসামি করে থানায় মামলাটি দায়ের করেছেন। অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন মিলন পৌর এলাকার কলেজ রোডের বাসিন্দা। ভুক্তভোগী ওই শিক্ষার্থীও পৌর এলাকার বাসিন্দা এবং আলফাডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। সূত্র বলছে, ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার কার্যক্রম চলছিল। এই বিষয়টি নিয়ে অভিযুক্ত ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলন ওই ছাত্রীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বিয়েতে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে ছাত্রীর প্রেমিকের সাথে বিরোধ সৃষ্টি হয় তার। পরে এক সালিশি বৈঠকের মাধ্যমে ওই শিক্ষার্থী তার প্রেমিককে বিয়ে করবেন না মর্মে প্রেমিকের নিকট থেকে ছাত্রদল নেতা মিলনের মাধ্যমে 2,50,000 টাকা দেওয়ার কথা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে ওই তরুণী ছাত্রদল মিলনের বাড়ি থেকে সেই টাকা আনতে যায়। এ সময় মিলন ওই ছাত্রীকে বসত ঘরের ভেতর নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা চালায়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে, তাকে রক্ষা করে। আর দিবাগত রাতে ওই শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ মিলন, তার 2 সহযোগী রবিউল এবং সোহেল শেখের নামে ধর্ষণ চেষ্টা মামলা করা হয়। মিলনের বক্তব্য, আমি ষড়যন্ত্রের শিকার, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি পক্ষ আমাকে ফাঁসিয়েছে। এইটা একটা পুরান ডায়লগ। বাংলাদেশে কোনো কিছু ঘটলে রাজনীতিবিদরা বলে এডিট করা যায়। আমার প্রতিপক্ষ আমাকে ফাঁসাই দিছে, আমার ঘটনা সত্য হইতে পারে, এই যুগে কারোর উপর বিশ্বাস নাই। তবে মামলা হইছে, অলরেডি গ্রেপ্তার হইছে। বাবা, আগামী দিনের নির্বাচনের আগে অনেক হিসাব নিকাশ করে চলতে হবে। বিভিন্ন জায়গায় ছাত্রদল যেমন ভালো কাজও করছে, কিন্তু অতি উৎসাহী কিছু নেতা এলাকার মধ্যে আপে তাপে মামলা, এর বিরুদ্ধে হেরে দেখে নেওয়া, গণহারে অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু করছেন। পরিণতি ভালো হবে না। আওয়ামী লীগের মতন 18 বছর তো ক্ষমতায় থাকবেন না, বড় জোর একটা টার্ম সরকার ফালাই দিয়েও দিতে পারে। এখন থেকে পরিবর্তন হয়ে যান, ভালো থাকুন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কেন কঠিন জানতে চান রিজভী। নাহিদ ইসলাম, যে নতুন যে পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তার প্রধান নাহিদ ইসলাম বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে বা এই বছরের মধ্যে নির্বাচন করা কঠিন। অস্থিতিশীল পরিবেশের কথা তিনি বলেছেন। এইরকম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নির্বাচন করা কঠিন। এর জবাব দিয়েছেন রুহুল কবির রিজভী। দর্শক, আমি বারবার বলেছি, বিএনপির মধ্যে একটা সাংঘাতিক রকম ধারণা জন্ম নিয়েছে যে ছলে বলে কলে কৌশলে নির্বাচন পেছানোর উদ্দেশ্য নিয়ে এই অন্তর্বর্তী সরকার কাজ করছে এবং তার সাথে যুক্ত আছে কিছু উপদেষ্টা এবং স্বাভাবিকভাবে তাদের সমর্থক এখন রাজনৈতিক দলও আছে, জাতীয় নাগরিক পার্টিকে তারা মনে করছে। সুতরাং কেন এইভাবে বক্তব্যটা আসছে সেটা জানতে চেয়েছেন রুহুল কবির রিজভী। বলছেন, এখনো 9-10 মাস সময় আছে। নির্বাচন কমিশন যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব, কারণ নির্বাচন করবে নির্বাচন কমিশন, সরকার সহায়তা করবে। শুক্রবার জুলাই আন্দোলনের রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে রিজভী বলেন, কেউ কেউ বলছেন গণপরিষদ নির্বাচন করতে হবে। ভাই, আমরা তো এটা বুঝতে পারছি না। গণপরিষদ করতে হয় এই কারণে তার মাধ্যমে একটা সংবিধান রচনা করতে হয়। আমাদের তো সংবিধান আছে। শেখ হাসিনা সংবিধানে অনেক ধরনের ফ্যাসিবাদী আইন কানুন যুক্ত করেছেন, কিন্তু এটা তো সংশোধনের বিধান আছে, অনেকবার সংশোধন হয়েছে। তো গণপরিষদ আসছে কেন? এই কথাগুলো বিভ্রান্ত তৈরি করছে। সংস্কার করতে কতদিন সময় লাগে সে প্রশ্ন তোলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, আজকে সংস্কারের কথা যারা বলছেন, এই সংস্কার করতে কতদিন সময় লাগে? পুলিশ আচরণ করবে আইন অনুযায়ী, কোনো ক্ষমতাশালীর কথা সে শুনবে না, প্রতিষ্ঠান চলবে তার আইনের গতিতে। এটা প্রতিষ্ঠিত করতে হবে, এটার জন্য কতদিন সময় লাগে? রুহুল কবির রিজভী বলেন,
সংস্কারের জন্য বিভিন্ন কমিশন করা হয়েছে। এটা মার্চ মাস, নির্বাচনের জন্য গড়িমসি কেন? সরকারও নির্বাচনের জন্য একটা মাস দিয়েছিল, বলেছিল ডিসেম্বরের নির্বাচন হতে পারে। আবারও শুনি কেউ কেউ বলছে না, এই সময় নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, সহায়তা করবে সরকার। আমরা আশা করি সরকার দেশের মানুষের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবেন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। দর্শক বুঝতে পারছেন যে বিএনপি এই নেতা বলতে চাচ্ছেন যে বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন এইসবের মধ্য দিয়ে নির্বাচন যাতে ডিসেম্বরের মধ্যে না হয় তার জন্য নানা চেষ্টা চালাচ্ছে। এই কারণে ওই কথাটা বলছে যে নাহিদ ইসলাম নামটা উল্লেখ করেননি, কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে নাহিদ ইসলাম যে বলল যে ডিসেম্বরের মধ্যে অস্থিতিশীল পরিবেশের কারণে নির্বাচন করা কঠিন হবে। সেই কারণে তিনি বলছেন এখনো 7-8 মাস বাকি আছে। সমস্যাটা কোথায়? নির্বাচন কমিশন নির্বাচন করবে, সরকার সহায়তা করবে, সেখানে সমস্যা কোথায়? এছাড়া এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া কোনো একটা দল মনে করে যদি এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে যদি মানে তারা ফোকাস করে, তাহলে একটা অনিশ্চয়তা তৈরি হবে, রাজনৈতিক অঙ্গনে ভুল বোঝাবুঝি তৈরি হবে। সম্ভবত সেই দিকেই যাচ্ছে, অর্থাৎ সংকটটা কিন্তু বাড়ছে, এটা কমার কিন্তু লক্ষণ। আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।